ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাসের মধ্যে যদি ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে ভিডিওটি মন দিয়ে দেখো। বিশেষত এই 3টি মাসের ডেলিভারি ডেট মানে কিন্তু প্রেগনেন্সির লাস্ট ট্রাইমিস্টার বা থার্ড ট্রাইমিস্টারে কিন্তু এন্টার করে গেছে। আর এই থার্ড ট্রাইমিস্টারে বিশেষত প্রেগনেন্সি মাদারকে কোন কোন জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো হলে কিন্তু বিশেষত প্রেগনেন্সি মাদার এবং বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হতে পারে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে। তার জন্য কিন্তু আজকের ভিডিওটি পুরো ডিটেলসভাবে এই বিষয়ে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি নিজে দেখো এবং যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চল ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। বিশেষত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাসের মধ্যে যদি ডেলিভারি ডেট হয়ে থাকে এর মানে এটি কিন্তু প্রেগনেন্সি মাদারের থার্ড ট্রাইমিস্টার মানে শেষ মাস। এই সময় কিন্তু বেবি খুব তাড়াতাড়ি করে কিন্তু গ্রোথ হয়। আর এই সময় বেবি যাতে ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে এবং বেবির যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে কিন্তু প্রেগনেন্সি মাদারকে লক্ষ্য রাখা উচিত। তার জন্য বিশেষত এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারকে ডাক্তারবাবুরা একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন। মানে সাধারণত প্রেগনেন্সির 7 নম্বর মান্থেই কিন্তু একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন। এর কারণ হলো এই সময় বেবির গ্রোথটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু দেখা হয়ে থাকে। যদি এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বেবির গ্রোথ কিন্তু 1 কেজি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হাই প্রোটিন ডায়েট করতে বলেন। এবং এই সময় যদি প্রোটিন ডায়েট বা এই সময় যদি যে প্রেগনেন্সি মাদার যে খাওয়া দাওয়া রয়েছে সেটি যদি প্রোটিন হয়ে থাকে এবং বেশ ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির গ্রোথ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 1 কেজি থেকে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারির সময় সেটি 3 কেজি এবং 3.5 কেজি পর্যন্ত পৌঁছে যায়। তো অবশ্যই এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারকে হেলদি থাকা প্রয়োজন প্রথমত এবং হেলদি খাওয়া দাওয়া করা প্রয়োজন, হাই প্রোটিন জাতীয় খাওয়া প্রয়োজন, বিশেষত ফাইবার্স, প্রোটিনস এবং ভিটামিন সি জাতীয় বিভিন্ন রকমের ফলমূল কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন। তার জন্য বিশেষত এই থার্ড ট্রাইমিস্টার দিকে বিশেষত যাদের ক্ষেত্রে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে একটা বলবো যে এই সময় ঠান্ডার সময় আর এই সময় কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল কিন্তু পাওয়া যায়। আর এগুলো কিন্তু ভরপুর মাত্রায় খাও, কারণ এই সময় যত প্রোটিন জাতীয় খাবার খাবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথও ঠিকঠাকভাবে হবে। তবে একটা কথা বলে রাখি, কখনো অতিরিক্ত পরিমাণে খাবার খাবে না। সবসময় কিন্তু এই খাবারের পরিমাণ কিন্তু লিমিট থাকবে এবং অবশ্যই 2 ঘন্টা অন্তর অন্তর খাবে, কারণ এক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সি মাদারের গ্যাস, অম্বল বেশি পরিমাণ দেখা যায়। বিশেষত প্রেগনেন্সি থার্ড ট্রাইমিস্টারে কিন্তু প্রেগনেন্সি মাদার বেশি পরিমাণ অস্বস্তি হয়ে পড়ে। এই সময় লিমিট পরিমাণ খাবার খেতে হবে এবং বারে বারে খেতে হবে, মানে 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে এবং অবশ্যই জলের মাত্রা ঠিকঠাক রাখতে হবে। এবং এই সময় কিন্তু যারা বেশি পরিমাণে খেয়ে নেয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের আগে কিন্তু বেবি ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে বা বেবির ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয়ে যাওয়ারও চান্স থাকে। তো অবশ্যই এই সময় কিন্তু ঠিকঠাক জল খেতে হবে, ঠিকঠাক খাবার খেতে হবে। দ্বিতীয় কথা হলো প্রেগনেন্সি এই সময় যেহেতু ঠান্ডার সময় তার জন্য কিন্তু প্রেগনেন্সি মাদারকে বিশেষ কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে। সেটা হলো যে প্রেগনেন্সি মাদার কিন্তু ঠান্ডা লাগতে দেওয়া চলবে না। এই সময় যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি মাদারে যেটা হয়ে থাকে ঠান্ডার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জ্বর চলে আসে। এই জ্বর আসার কারণ হলো শরীরে ইনফেকশন হয়ে যাওয়া। আর এই ইনফেকশন হয়ে যাওয়া মানে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কিন্তু যদি জ্বর আসে এবং এই জ্বরের মাত্রা যদি 100 চাইতে বেশি হয়ে থাকে অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে। তার জন্য কিন্তু প্রেগনেন্সি মাদারকে লেয়ার দেওয়া কাপড় পরতে হবে এবং অবশ্যই কান, গলা এগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। এই সময় কিন্তু যেটা করতে হবে গরম জল খেতে হবে, গরম জল দিয়ে স্নান করতে হবে এবং ভালোভাবে থাকতে হবে। আরেকটা যেটা জিনিস প্রেগনেন্সি এই সময় মানে থার্ড ট্রাইমিস্টারে বিশেষত প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে দেখা যায় যে কোমরে ব্যথার পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। কোমরে ব্যথার পরিমাণ বৃদ্ধি পাওয়ার একটি কারণ হলো সাধারণত এই সময় বেবি যেহেতু নর্মাল ডেলিভারি বা ডেলিভারির পজিশনে আসে এই সময় কিন্তু আমাদের পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়। স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আমাদের কোমরে ব্যথা হতে পারে। তবে একটা কথা বলে রাখি, এই কোমরে ব্যথা যদি একটু বেশি পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গরম জলের সেক নিতে পারো। সেক্ষেত্রেও যদি কোনো কাজ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। সেক্ষেত্রে ডাক্তারবাবু কোনো ধরনের মেডিসিন রেকমেন্ড করে থাকে। এছাড়াও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় পেট টাইট হয়ে যায় এবং তল পেটে কিন্তু ব্যথা করে থাকে। তো এই তল পেটে ব্যথা যদি হালকা পরিমাণে হয়ে থাকে এটি কিন্তু স্বাভাবিক। সাধারণত প্রেগনেন্সির এই সময় কিন্তু সাধারণত দেখা যায় যে বেবি কিন্তু নিচের দিকে ড্রপ করে এবং বেবি কিন্তু ডেলিভারির পজিশনে আসে। তার জন্য কিন্তু এই পেট টাইট হয়ে যাওয়া বা পেটে কিন্তু হালকা পরিমাণে ব্যথা হওয়া এই ধরনের কিন্তু হতে পারে। সাধারণত প্রেগনেন্সি এই সময় বডি কিন্তু পুরো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে থাকে। তার জন্য কিন্তু এক ধরনের ফলস লেবার পেন মানে যাকে বলা হয়ে থাকে মেডিকেল টার্মে
ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, এই ধরনের কন্ট্রাকশন কিন্তু আস্তে আস্তে করে থাকে। মানে আমাদের কিন্তু হালকা পরিমাণে পেট টাইট হয়ে যাওয়া, পেটে ব্যথা করা এবং কোমরে কিন্তু হালকা পরিমাণে ব্যথা হওয়া, এই ধরনের কিন্তু দেখা গিয়ে থাকে। তো এটি কিন্তু নর্মাল। তবে বেশি পরিমাণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আরেকটা যেটা জিনিস, এই সময় কিন্তু আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো সাদা স্রাব বের হয়ে থাকে, তার সঙ্গে কিন্তু রক্তের ভাব থাকে। মানে জনিপথ দিয়ে কিন্তু গাঢ় পরিমাণ সাদা স্রাবের সঙ্গে সঙ্গে কিন্তু রক্তের পরিমাণ মানে হালকা পরিমাণে রক্ত পড়তে পারে, এটি কিন্তু স্বাভাবিক। এছাড়াও কিন্তু ইউরিনের যে ফ্রিকোয়েন্সি রয়েছে, মানে আমাদের কিন্তু বারবার প্রস্রাব আসতে পারে, এটিও স্বাভাবিক, কারণ বেবি কিন্তু ডেলিভারি পজিশনে আসে। এই সময় কিন্তু ইউটেরাসটি যেটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক বড় হয়ে গেছে, কারণ বেবির আকার বৃদ্ধি পেয়েছে, সেজন্য কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আমাদের যে ইউরিনের যে থলি রয়েছে তার মধ্যে প্রেশার পড়ে, যার কারণে কিন্তু আমাদের ইউরিনের প্রেশার বেশি আসতে পারে। আরেকটা যে জিনিস সেটা হলো প্রেগনেন্সি এই সময় কিন্তু হালকা পরিমাণে পায়ে ব্যথা দেখা দিতে পারে, মানে পা একটু ফুলে যাওয়া বা পায়ে ব্যথা দেখা দিতে পারে, এটিও কিন্তু নর্মাল। এছাড়াও কিন্তু পায়ে কিন্তু ভেন বা আমাদের যে শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো কিন্তু হালকা পরিমাণে জেগে যেতে পারে, মানে আমরা কিন্তু দেখতে পারবো। তো এগুলো কিন্তু দেখা দিতে পারে, যেগুলো কিন্তু নর্মাল, এগুলোর জন্য ভয় পাওয়ার কিছু নেই। তবে প্রেগনেন্সি এই সময় কোন জিনিসগুলো কিন্তু প্রেগনেন্সি মাদারকে অবশ্যই ধ্যান রাখা দরকার, যেগুলো কিন্তু বেবি এবং প্রেগনেন্সি মাদারের পক্ষে ক্ষতিকারক, সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো প্রথমত যে জিনিসটি হলো সেটি হলো প্রেগনেন্সি মাদারের যদি এই সময় বেশি পরিমাণে জ্বর আসে, মানে 100 চাইতে বেশি, যেটা বললাম 100 চাইতে বেশি, এবং তার সঙ্গে যদি প্রচুর পরিমাণে কাশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারে কোনো ধরনের ইনফেকশন গ্রো করেছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ইনফেকশন হয়ে যাবে, সেটি কিন্তু অবশ্যই জানা দরকার। সেক্ষেত্রে প্রেগনেন্সি মাদারকে অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে যেতে হবে। আরেকটা যেটা জিনিস সেটা হলো জনিপথ দিয়ে যে কোনো ধরনের যদি রক্ত যেয়ে থাকে, যদি পেটে ব্যথা নাও হয়ে থাকে, যদি বেশি পরিমাণে রক্ত যায়, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করা দরকার এবং ইমিডিয়েটলি যোগাযোগ করা দরকার। আরেকটা যেটা জিনিস সেটা হলো প্রেগনেন্সি এই সময় পেটে ব্যথা হয়ে থাকে এবং পেটে ব্যথার সঙ্গে সঙ্গে যদি জনিপথ দিয়ে রক্ত বের হয়ে থাকে, এই রক্তের পরিমাণ যদি একটু বেশি পরিমাণে হয়ে থাকে, তো অবশ্যই এটি কিন্তু অস্বাভাবিক। এর কারণ হলো আমাদের যে প্লাসেন্টা বা গর্ভফুল রয়েছে সেটি কিন্তু যে জরায়ুর মধ্যে লেগে থাকে সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু প্রেগনেন্সি এই সময় এই ধরনের যদি কোনো রকম সিমটমস দেখা দিয়ে থাকে, পেটে ব্যথার সঙ্গে সঙ্গে যদি জনিপথ দিয়ে বেশি পরিমাণে রক্ত যাচ্ছে, সেটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে জানা দরকার। সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হতে পারে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি এই সময় যদি প্রেগনেন্সি মাদার যদি বেশি পরিমাণে উইক হয়ে পড়ে, মানে বেশি পরিমাণে যদি জ্বর, ঠান্ডা লেগে যায় বা কাশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদার বেশি পরিমাণে টায়ার্ড হয়ে যায় এবং উইক হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে যে গ্রোথটি রয়েছে সেটি কিন্তু থেমে যেতে পারে। তো অবশ্যই বেবির যাতে গ্রোথ না থামে, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারকে হেলদি থাকতে হবে। তো অবশ্যই প্রেগনেন্সি মাদার যাতে ঠান্ডা না লাগে সেদিকে ধ্যান রাখতে হবে, এবং প্রেগনেন্সি মাদার যাতে ঠিকঠাক থাকে সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। আরেকটা যেটা জিনিস হলো এই সময় কিন্তু বেবি মুভমেন্ট কমে যায়, অনেকেই কিন্তু ফিল করতে পারে না, তবে অনেকে কিন্তু বুঝতেও পারে না। তবে একটা কথা বলে রাখি, এই সময় বেবি মুভমেন্ট ঠিকঠাকভাবে করছে কিনা সেটা কিন্তু ধ্যান রাখা দরকার। বিশেষত 2 ঘন্টার মধ্যে যদি 10 থেকে 12 বার যদি অন্ততপক্ষে মুভমেন্ট করা দরকার। এই 10 থেকে 12 বার যদি মুভমেন্ট না করে, মানে সকালের দিকে যদি দেখা যাক যে 2 ঘন্টার মধ্যে মুভমেন্ট করেনি এবং দুপুরের দিকেও যদি মুভমেন্ট না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা। তো অবশ্যই প্রথমে যেটা ঘরোয়া পদ্ধতি কিছু টিপস কথা বলবো, সেটি হলো প্রথমে মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারো, এই মিষ্টি জাতীয় খাবার খেয়ে একটু রেস্ট নিতে পারো। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস কোনো ধরনের মিউজিক শুনতে পারো, সেক্ষেত্রেও কিন্তু বেবি মুভমেন্ট করতে পারে। আরেকটা যেটা জিনিস সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে সেটিও দেখতে পারো। এছাড়াও কিন্তু বাম পাশে ঘুমিয়ে পেটের মধ্যে হালকা পরিমাণে হাত বুলিয়ে কিন্তু দেখতে পারো, এক্ষেত্রে কিন্তু বেবি মুভমেন্ট করা শুরু করে দেয়। তবে অন্ততপক্ষে 10 থেকে 12 বার কিন্তু 2 ঘন্টার মধ্যে করতেই হবে। যদি এই সময় মুভমেন্ট কমে যায়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে বেবির কোনো সমস্যা হয়েছে সেটা কিন্তু ধরা হয়ে থাকে। তো অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য করা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে। আদারওয়াইজ কিন্তু বেবি বা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক বা ক্ষতির কোনো রকম আশঙ্কা হতে পারে, সেটা কিন্তু ধরা হয়ে থাকে। এছাড়াও এই সময় সাধারণত যে কোনো টাইমে কিন্তু আমাদের লেবার পেন উঠতে পারে। মানে লেবার পেন ঠিক আমরা কিভাবে বুঝবো? এই সময় লেবার পেন ঠিক এক ধরনের পেটে ব্যথা এবং তার সঙ্গে কিন্তু কোমরে ব্যথা, এবং এই পেটে ব্যথা থেকে কিন্তু আমাদের যে ব্যথাটি রয়েছে সেটি কিন্তু আমাদের যে লোয়ার বডি পোর্শন রয়েছে, মানে পায়ের দিকে কিন্তু গড়িয়ে যায়। স্বাভাবিক এই ব্যথার পরিমাণ যদি সময়ের অন্তর অন্তর কিন্তু বৃদ্ধি পায়, এই ব্যথা কোনো মতেই ছুটছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো স্বাভাবিকভাবে এটি কিন্তু লেবার পেন। এর সঙ্গে যদি জল ভেঙে যায়, মানে বেবি কিন্তু স্বাভাবিকভাবে জলের মধ্যে থাকে, আর এই জল যদি ভেঙে যায় স্বাভাবিকভাবে বেবি কিন্তু একটি শুকনো জায়গার মধ্যে পড়ে আছে, যার ফলে কিন্তু বেবির নিঃশ্বাসের সমস্যা হতে পারে। এছাড়াও কিন্তু বেবি কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই এই সময় যেটা করা দরকার, যদি জল ভেঙে যায় এবং তার সঙ্গে যদি ব্যথা থাকে, তো অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারবাবুর যেতে হবে।
তো অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে জানা দরকার। তবে একটা কথা বলে রাখি, যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেবি ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যারা প্রথমবার প্রেগনেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত নর্মাল ডেলিভারি হতে একটু টাইম ইন্টারভ্যাল লাগে। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সার্ভিস মুখ বা বাচ্চাদের যে মুখটি খোলা সেটা কিন্তু আস্তে আস্তে বা একটু সময় নেই খুলতে, কিন্তু যাদের ক্ষেত্রে দ্বিতীয়বার প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই সময় পর্যন্ত মানে মিনিমাম 24 ঘন্টা অন্তর যদি এই জরায়ুর মুখ খুলে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি করে থাকেন। যদি এই 24 ঘন্টার মধ্যে না খুলে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা সিজারিয়ান বা কোনো দিনের সি সেকশন করতে বলেন। আরেকটা যেটা জিনিস প্রেগনেন্সি এই সময় ধ্যান রাখা দরকার, কারণ এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এই ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার কারণেও কিন্তু সিজার হতে পারে। তো অবশ্যই এই ব্লাড প্রেশার যাতে হাই না থাকে তার জন্য কিন্তু প্রেগনেন্সি মাদারকে সাধারণত রেস্ট করতে বলা হয়, কোনো ধরনের চিন্তা করতে বারণ করা হয়। সেই জন্য কিন্তু কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে, সেই যাতে বেবির কোনো রকম ক্ষতি না হতে পারে। তো অবশ্যই এই সময় কিন্তু এই কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে। আশা করি ভিডিওটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তার জন্য কিন্তু নিজে দেখো এবং অবশ্যই যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।